আমার গুরুজন এবং গুণীজন, অভিভাবক বৃন্দ, একরা মিশন সমস্ত টিচার্স অ্যান্ড আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। আমি চারটে জিনিসের উপর একটু ছোট করে আলোকপাত করব। সেটা হচ্ছে আমার মিশনের ম্যানেজমেন্ট, ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমার অভিভাবকদেরকে নিয়ে। প্রথমে আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা কথা বলে দিই। তোমরা এই যে মিশনে পড়ছো, এই মিশনের সবার পিছনে কিন্তু একটা টার্গেট আছে। এই মিশনের একটা টার্গেট আছে, তোমাদেরও একটা টার্গেট আছে, তোমাদের বাবা মা তোমাদেরকে এখানে পাঠিয়েছে, তাদেরও একটা টার্গেট আছে, তাদেরও একটা স্বপ্ন আছে। তো তোমরা যখন স্বপ্ন নিয়ে এখানে স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত করতে এসেছো, তোমাদের বাবা মা তোমাদেরকেও এখানে পাঠিয়েছে সেই স্বপ্নটাকে বাস্তব রূপান্তর করার জন্য। বাবা মায়ের সঙ্গে কিন্তু চিটিং করবে না। If you cheat your parents, you are the great cheater in this world. যদি তুমি তোমার বাবা মায়ের সঙ্গে চিটিং বাজি করো, তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে চিটিং বাজ। So don't do that. তোমরা তোমাদের স্বপ্নটাকে একটু বড় করে দেখো, তাতে তোমরা পৌঁছাতে পারবে। তোমাদের টার্গেট একটা বানিয়ে নাও। এই যে মিশনে এসেছো, তোমাদের একটা টার্গেট আছে, টার্গেট একটা বানাও। যদি টার্গেট না থাকে, টার্গেট লেস ভাবে কিন্তু এখানে পড়াশোনা করা যাবে না। কেন টার্গেট লেস ভাবে পড়াশোনা করলে কি হবে, একটা সময় তুমি তোমার টার্গেটে পৌঁছাতে পারবে না। ভাববে আমি কি জন্য এসেছি, জাস্ট টাইম পাস করতে এসেছি। টাইম পাস করবে না। আর টার্গেট যদি না থাকে, এখনই টার্গেট সেট করে নাও যে আমি কি হতে চাইছি এবং কিসের জন্য আমি এখানে এসেছি। আর এই টার্গেটটাকে ফুলফিল করার জন্য সেই উপরওয়ালার কাছে কিন্তু চাইতে হবে। শুধু তোমার কাজ করে গেলে হবে না, চাইতে হবে উপরওয়ালার কাছে তোমার টার্গেট ফুলফিল করার জন্য। কেমন করে চাইতে হবে? দিল সে। अगर कोई चीज तुम दिल से मांगोगे तो पूरा कायनात उसके पीछे पड़ जाता है मिलाने के लिए। যদি তুমি তোমার মন থেকে কিছু চাও, তুমি অবশ্যই পাবে, কিন্তু চাইতে হবে দিল সে, দিল থেকে, মন থেকে চাইতে হবে। যদি মন থেকে চাও, অবশ্যই তুমি পাবে। কেমন করে পাবে? চাইতে হবে উপরওয়ালার কাছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে উপরওয়ালার কাছে চাইলে যে পাওয়া যায় সেই ঘটনাটা আপনারা বুঝতে পারবেন। আমি সবাইকে বলছি, একটু অত কথা বলবেন না, একটু চুপ করুন, একটু আস্তে কথা বলুন। আমি সেই ছোট্ট ঘটনাটা বলছি, একটু ঘটনাটা শুনুন। যে যদি উপরওয়ালার কাছে চাওয়া হয় এবং দিল সে চাওয়া হয়, তাহলে সেই চাওয়াটা কত কাছে হয়ে যায়, কত তাড়াতাড়ি চাওয়াটা পাওয়া যায়। ডাক্তার রামান হচ্ছে একজন বিশ্ববিখ্যাত চিকিৎসক। তিনি একটা কনফারেন্সে যোগ দেবেন বলে ওনার মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে এয়ারপোর্টে আসছিলেন, প্লেন ধরবো বলে। রাস্তায় আস্তে আস্তে দেখলেন একটা বিশাল বড় জ্যাম। ওনার মার্সিডিজ বেঞ্চ থেকে উনি নেমে সোজা সুটকেসটা নিয়ে হাঁটতে হাঁটতে এয়ারপোর্টে পৌঁছালেন। জাস্ট প্লেনে এসেছেন, ক্রু মেম্বার বললো, স্যার ইউ আর ভেরি লাকি, আমরা এখনই প্লেনটাকে টেক অফ করবো, আপনি জাস্ট সিট বেল্টটা বেঁধে নিন। উনি ভাবলেন, যাক আমি প্লেনটা পেয়েছি। প্লেনটা আকাশে টেক অফ করলে, উঠছে। 1-1.5 ঘন্টা যাওয়ার পরে প্লেনটা জাস্ট তখন এদিক ওদিক করছে। প্লেনটা তখন ঝাঁকুনি দিচ্ছে, কাঁপুনি দিচ্ছে। সবাই ভাবছে কিছু একটা তো হয়েছে। হঠাৎ পাইলট বা ক্রু মেম্বাররা বলল যে ওয়েদার খুবই খারাপ, আমরা প্লেনটাকে নিয়ে যেতে পারছি না, সামনের কোনো একটা এয়ারপোর্টে আমাদেরকে ল্যান্ড করতে হবে। সামনের কোনো একটা এয়ারপোর্টে ল্যান্ড হলো। ল্যান্ড হওয়ার পরে উনি তো খুব ব্যতিব্যস্ত, ডাক্তার রামান, যে আমার তো ওখানে কনফারেন্স আছে, আমার কথা শুনবে বলে ওখানে হাজার হাজার মানুষ বসে আছে, আমি কি করে পৌঁছাবো? উনি পাইলটকে বললেন, যেমন করেই হোক নিয়ে চলো আমাকে। পাইলট বললেন, কোনো রকমভাবেই স্যার সম্ভব নয় আমার প্লেনটা টেক অফ করানোর। তখন একজন লোক এসে বললেন,
এক্সকিউজ মি স্যার। হ্যাঁ। বলে আপনি ডক্টর রমন না? বললো হ্যাঁ। আপনি কি করেছিলেন? বলে আমি চিনি আপনাকে। আপনি কি ওই কনফারেন্সে যাচ্ছেন? বললো হ্যাঁ আমি কনফারেন্সে যেতে চাই। বলে আপনি এক কাজ করুন, এখান থেকে ট্যাক্সি করে চলে যান, তাহলে প্লেন যাবে না, ট্যাক্সিতে 2 ঘন্টা লাগবে, আপনি পৌঁছে যাবেন। উনি ট্যাক্সি ধরলেন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে ঠিক 1-1.5 ঘন্টা যাওয়ার পরে দেখলেন প্রচন্ড বৃষ্টি এবং মেঘ ঢাকা। ট্যাক্সি ড্রাইভার বলছে আমি আর ট্যাক্সি চালাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নাই। তারপর উনি যখন যাচ্ছেন তখন এতটাই বৃষ্টি যে রাস্তা ট্যাক্সি ড্রাইভার আর দেখতে পাচ্ছেন না, উনি ভুল রাস্তা দিয়ে চলে গেছেন। কিছুদিন যাওয়ার পরে ট্যাক্সি ড্রাইভার বলছে যে স্যার আমি ভুল রাস্তায় চলে এসেছি। তখন ডক্টর রমন তো রেগে লাল যে হাউ ইজ পসিবল, আপনি কি করলেন? আমি এখন পৌঁছাবো, আমার এই কনফারেন্স আছে, ওখানে আমাকে পৌঁছাতে হবে, আর আপনি বললেন ভুল রাস্তায় চলে এসেছি। বললে স্যার আমরা কোনো একটা আশ্রয়স্থলে দাঁড়াতে হবে, না হলে কিন্তু আর যেতে পারবো না। এরকম করে একটা ছোট্ট ঘর পেল, ঘরে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে ঘরের মধ্যে ডক্টর রমন আর ড্রাইভার গিয়ে ঢুকে গেলেন। ঘরের মধ্যে দরজা খুলে ঢুকতেই ওনারা দেখলেন ঘরের মধ্যে একটা কোণে একটা বয়স্ক ভদ্রমহিলা, উনি কিছু একটা প্রার্থনা করছেন কোথাও। আর দূরে একটা বিছানাতে 14-15 বছরের একটা ছেলে বিছানাতে এমন ভাবে শুয়ে আছে, সে শুয়ে আছে না মারা গেছে বুঝতে পারা যাচ্ছে না। ওনারা বসে আছেন, গিয়ে ওখানে ওই ডক্টর রমন আর ড্রাইভার, তারপর ওই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, উনি প্রার্থনা সেরে যখন এলেন তখন বললেন বাবা তোমরা কে? বললো বুড়িমা আপনি ঘরের মধ্যে আছেন, আমরা তো আপনার ঘরের মধ্যে ঢুকে গেছি, আপনি আমাদেরকে জিজ্ঞেস করছেন না যে কেন ঢুকলেন? আপনার ঘর থেকে তো সব চুরি করে নিয়ে চলে যাবে। বললেন না বাবা, আমার ঘরে চুরি করার মতো কিছু নেই, আমার ঘরে শুধু ওই দেখছো দূরে যে বেডে যে ছেলেটা পড়ে আছে কাতরাচ্ছে, ওটা আমার নাতি, ওটার বাবা মা মারা গেছে, ওর একটা কঠিন রোগে ভুগছে, যে রোগটাকে আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি কিন্তু সেই কোনো ডাক্তার সেই রোগটার চিকিৎসা করতে পারেনি। সব ডাক্তার একটাই কথা বলেছে যে ডক্টর রমন বলে একজন চিকিৎসক আছে, সেই চিকিৎসকের কাছে যদি যেতে পারেন তাহলে এর চিকিৎসা হবে। আমি বাবা উপরওয়ালার কাছে সেই প্রার্থনা করছিলাম যে উপরওয়ালা আমাকে ডক্টর রমনের কাছে পৌঁছানোর একটা তরিকা, একটা রাস্তা আমাকে বলে দাও। এই কথা শোনার পরে ডক্টর রমন তখন নিজের স্টেথোস্কোপটা বের করে ছেলেটার কাছে গিয়ে চিকিৎসা শুরু করলেন। তখন এই ভদ্রমহিলা বললেন বাবা তুমি কে, ছেলেটাকে চিকিৎসা করছো? বলল আপনি যে ডক্টর রমনকে খোঁজার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলেন, সেই উপরওয়ালা আজকে ডক্টর রমনকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন এই ছেলেটাকে চিকিৎসা করার জন্য। বুড়িমা না হাউ হাউ করে কাঁদতে শুরু করার পরে ছুটে গিয়ে ফের উপরওয়ালার কাছে প্রার্থনা শুরু করলেন যে উপরওয়ালা যদি কিছু সম্ভব হয় সেটা দোয়ার মাধ্যমে ওদের দোয়া করবেন। আর আমি বাচ্চাদের, স্টুডেন্টদের, তোমাদেরকেও বলছি যে দোয়া করবে, তোমার সম্ভব নয়। এই যে এখনই আমাদের সিন্দালের মাস্টারমশাই বললেন যে 99 আর 100, ওই যে একটা রানের ডিফারেন্স, ওটা হচ্ছে তোমার দোয়া। তাহলে যে দোয়া করে তুমি চাইছিলে, যে দোয়া করে আজকে ডক্টর রমনকে চাইছিলে, উপরওয়ালা সেই ডক্টর রমনকে ঘরের মধ্যে পাঠিয়ে দিল সেই ছেলেটাকে চিকিৎসা করার জন্য। এটা কে পাঠালো? উপরওয়ালা পাঠালো। নেক্সট আরেকটা কথা বলি স্টুডেন্ট, তোমাদের জন্য স্পেশালি, বন্ধু ঠিক নির্বাচন করবে, ঠিক বন্ধু নির্বাচন করবে। যদি ঠিক বন্ধু নির্বাচন না করতে পারো তাহলে তুমি ডিরেল হয়ে যাবে, মানে তুমি লাইন চলে যাবে। কিন্তু আমি ছেলে মেয়ে সবাইকে বলছি ঠিক বন্ধু নির্বাচন করবে। যদি ভালো বন্ধু নির্বাচন করো ভালো রাস্তায় যাবে, যদি খারাপ বন্ধু নির্বাচন করো খারাপ রাস্তায় যাবে। কেমন একটা উদাহরণ দিয়ে বলি যে বন্ধু নির্বাচন করাটা কেমন হতে পারে। আমরা সবাই জানি আমাদের জুতোগুলো পলিশ করে জুতো ছিঁড়ে গেলে ঠিক করে দেয় কারা? মুচি। আমি মুচিদেরকে এখানে কোনো ছোট বা অন্য কিছু বলতে চাইছি না, ওরা আছে বলে আজকে আমরা চকচকে জুতো পরে থাকি। তাহলে উনি জুতো পালিশ করেন, জুতো ঠিক করে দেন, আমাদের জুতো ছিঁড়ে গেলে ঠিক করে দেন। আর একজন আতরওয়ালা, একজন সেন্ট বিক্রেতা, তিনিও সেন্ট বিক্রি করেন। তাহলে তোমাকে ঠিক করতে হবে যে আমি এই মুচির কাছে বসবো নাকি আমি একজন আতরওয়ালার কাছে বসবো। যদি মুচির কাছে বসো তাহলে তুমি কি পাবে?
লোকের যে জুতোর নোংরা, জুতোর ধুলো বালি ময়লা সেইগুলো উনি কাজ করবেন, কিন্তু ছিটিয়ে তোমার গায়ে লাগবে, আর সেই গায়ে লাগলে তোমার গা থেকে দুর্গন্ধ বেরোবে, তোমার গাটা নোংরা হয়ে যাবে। আর তুমি যদি একজন আতরওয়ালার কাছে বসো তাহলে কি হবে? আতরওয়ালার কাছে বসলে সে আতর বিক্রি করছে, সেন্ট বিক্রি করছে, অন্যকে বিক্রি করার সময় যদি এক ফোঁটা ছিটিয়ে তোমার গায়ে এসে লাগে, তোমার গাটা সেন্টেড হয়ে যাবে। তাহলে ঠিক করতে হবে। আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই জন্যই বলছি, ঠিক করবে যে মুচির কাছে বসবে না আতরওয়ালার কাছে বসবে। ঠিক করে নাও ফ্রম টুডে, আজ থেকে ঠিক করে নাও যে মুচির কাছে বসবে না আতরওয়ালার কাছে বসবে। বন্ধু নির্বাচন করে নাও যে কোন বন্ধুটা আমার জীবনের জন্য হেল্পফুল হবে আর কোন বন্ধুটা আমার জীবনের জন্য হার্মফুল হবে। তারপর আমি আমার টিচারদের জন্য দু একটা কথা বলি, একটু টাইম নিচ্ছি। আমার টিচারদের জন্য দু একটা কথা বলি। আমার ইকরা মিশনের যারা টিচার আছে, যথেষ্ট কোয়ালিফাইড টিচার, তারা কেউ পিএইচডি, কেউ এমএ, বিএড, পোস্ট ডক্টরেট লেভেলের টিচার আছো। আমি টিচারদেরকে বলি, ইউ আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটির ব্যাকবোন আপনারা। আপনারা এই যে ছোট থেকে বড় 5 থেকে 12 অবধি যে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন, আপনাদেরকে একটা ছোট্ট টিচারদের জন্য একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে একটা ঘটনা বলি। একটা লোক তার ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে একটা গ্রামের মেলা দেখতে যাচ্ছে। এই ছেলেরা তোমরা চিৎকার করবে না। একটা লোক সে ছোট্ট ছেলেটাকে হাতে ধরে টেনে নিয়ে একটা মেলা দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা তো গ্রামের ছেলে, গ্রামের মেলা দেখলে কেমন হয়? মেলা যাওয়ার আগে আমাদের একটা দারুণ মনে মনে ইচ্ছা, মানে খুশি হয়, মেলা দেখতে যাচ্ছি, মেলার কাছাকাছি যাচ্ছে, মেলাতে গান বাজছে, মেলাতে জিলেপি ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে, এরকম সেন্টেডই আমাদের খুব ভালো লাগে। ভদ্রলোক বাচ্চাটাকে হাতে করে নিয়ে যাচ্ছে মেলা দেখাতে। মেলার কাছাকাছি গিয়ে একটু দূরে থেকে ছেলেটাকে বলছে, বাবা ওই দেখো নাগরদোল্লা, বাবা ওই দেখো ওখানে জিলেপি ভাজা হচ্ছে, বাবা ওই দেখো ওখানে ডিস্কো ড্যান্স হচ্ছে। ছেলেটা দূর থেকে দেখতে পেল, খুব খুশি। যত মেলার মধ্যে ঢুকে গেল, বাবা তখন ছেলেটাকে হাতে করে নিয়ে যাচ্ছে, নিয়ে বলছে, বাবা ওই দেখো নাগরদোল্লা, ওই দেখো জিলেপি ভাজা হচ্ছে, ওই দেখো ডিস্কো ড্যান্স হচ্ছে। ছেলেটা হাউ হাউ করে কাঁদছে তখন, বাচ্চাটা। বাবা তো অস্থির, কি ব্যাপার, ছেলেটা এক্ষুনি আমার সঙ্গে মেলা দেখবে বলে এলো, এখন আবার ও কাঁদছে, বা তোমার কোথাও কিছু প্রবলেম হয়েছে? ছেলেটা কোনো উত্তর দিচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে। বাবা একটু বুড়ি হয়ে বসলো, বসে ওর জুতোটা ঠিক করতে গেল। ঠিক এই ছেলেটার লেভেলে যখন পৌঁছালো ওর বাবার মাথাটা, তখন বাবা তাকিয়ে মাথা। তাহলে বাচ্চার কান্নাকাটির কারণটা বাবা তখন বুঝলো। যে ছেলেটা কেন কাঁদছিল তার কারণ হচ্ছে, আমি যখন বলছি বাবা ওখানে ডিস্কো ড্যান্স হচ্ছে, বাবা ওখানে জিলিপি ভাজা হচ্ছে, বাবা চপ ভাজা হচ্ছে, ও কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, ও শুধু লোকের মাথা দেখছে, সেই জন্য ও কাঁদছে। আমি টিচার্সদের, ডিয়ার টিচার্স, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পিএইচডি হতে পারেন, পোস্ট ডক্টরেট হতে পারেন, আপনারা যথেষ্ট কোয়ালিফাইড হতে পারেন, বাট ইউ শুড ড্রপ ডাউন ইউর লেভেল। ও একদম ফট করে ক্যাচ করে নেবে। সো আপনি যখন পড়াবেন তখন বাচ্চাদের লেভেলে এসে পৌঁছাবেন, ওর ফ্রিকোয়েন্সি আর আপনার ফ্রিকোয়েন্সিটাকে যেন এক করবেন, তাহলে দেখবেন ওই ছেলেটা ভালো শিখতে পারবে। আর যদি আপনার ফ্রিকোয়েন্সিটা পিএইচডি লেভেলের হয় আর একটা ক্লাস 5-এর ছেলের যদি ফ্রিকোয়েন্সি হয়, কখনোই ম্যাচ করবে না। ওদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করুন, ছেলেদেরকে সেই লেভেলে এসে পড়ান, ও তাড়াতাড়ি ক্যাচ। ওই যে বললো পৃথিবীতে 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে হচ্ছে বাবা মা, আর সব থেকে বেশি দোয়া কবুল হয় মায়ের। কেমন করে জানেন? একটা মা যখন বাচ্চা প্রসব করে, একটা মা যখন বাচ্চার জন্ম দেয়, তখন সেই মায়ের যে প্রসব যন্ত্রণা হয়, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে যে সেই প্রসব যন্ত্রণার 57 ইউনিট প্রসব যন্ত্রণা হয়, 57 ইউনিট। আর একটা সাধারণ মানুষ 45 ইউনিট যন্ত্রণা অবধি বাঁচতে পারে, তারপরে সে অজ্ঞান হয়ে যায় এবং মরেও যেতে পারে। একটা সাধারণ মানুষ 45 ইউনিট পর্যন্ত বাঁচতে পারে, তার বেশি যন্ত্রণা হলে মানুষটা অজ্ঞান হয়ে মরেও যেতে পারে। কিন্তু একটা মা যখন বাচ্চা প্রসব করে, তখন তার যন্ত্রণা হয় 57 ইউনিট। হাউ ইট ইজ পসিবল? কেমন করে এটা সম্ভব? তাহলে ওই মা কি করে বেঁচে থাকে? ওই উপরওয়ালা ওটাকে হ্যান্ডেল করে। যখন বাচ্চা জন্মে যায়, তখন ওই বাচ্চাটা যখন মায়ের কাছে যায়, তখন মা ওই 57 ইউনিটটা কিছু মনেই করে না, ভুলে যায়। কোনোদিন আপনার বাচ্চাটা এই যে ইকরা মিশনে পড়তে পাঠিয়েছেন, বাচ্চাটাকে কোনোদিন জড়িয়ে ধরে একবার চুমু খেয়ে বলেছেন
বাবা পড়াশোনা হচ্ছে, তুমি পারবে, তোমার দ্বারাই হবে, আমি ওই জন্য তোমাকে একটা মিশনে পাঠিয়েছি, তুমি জীবনে বড় হবে, ভালো মানুষ হবে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে একদিন বলবেন, ওই ছেলেটা দেখবেন একদিন আপনার কথা শুনে ঠিক বেরিয়ে যাবে। আর সব সময় পজিটিভ থিঙ্ক করবেন। বাচ্চাদেরকে কখনো এরকম বরদোয়া দেবেন না। কেমন বরদোয়া? আমরা বলি না অনেক সময়, তুই তোর দ্বারা কিছু হবে না, তুই গরু চড়া, তোর দ্বারা কিছু হবে না, তুই জমিতে চাষ কর, তুই রিক্সা টান, তোর দ্বারা কিছু হবে না। প্লিজ বাচ্চাদেরকে এরকম বলবেন না। এইটাই আপনার বরদোয়া। আপনি বুঝতে পারছেন না, আপনার ওই ছোট্ট কথাটা উপরওয়ালা যদি শুনে নেয় সেটাই হয়ে যাবে, কিন্তু ওই ছেলেটা আপনার এই একরা মিশনের পড়ানোর যত খরচ খরচা করছেন সব ফালতু হয়ে যাবে। তাহলে ছেলেদেরকে কখনো এরকম বরদোয়া দেবেন না যে তোর দ্বারা কিছু হবে না, তুই গরু চড়া, তোর দ্বারা কিছু হবে না, তুই আর কিছু কর না, এরকম বলবেন না। ছেলেটাকে কাছে টেনে বললেন, বাবা তুমি পারোনি তো কি হয়েছে, নেক্সট ইয়ারে তুমি আরো ভালো পারবে, চলো আমি তোমার সঙ্গে আছি, তোমার কি চাই বলো। এইভাবে ছেলেদেরকে একটু আগিয়ে নিয়ে যাবেন। আর ছেলেদেরকে সবসময় নামাজ পড়বেন, সেজদাতে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার হোক 5 বার হোক বলবেন। তারপরে ওই সেজদাতে ওই ছেলেটার জন্য, আপনার মেয়েটার জন্য যে ইকরা মিশনে পড়ছে তার জন্য প্রাণ ভরে ওই সেজদাতে দোয়াটা দেবেন, দোয়াটা করবেন, আল্লাহ ঠিক শুনবে। আপনার ছেলের জন্য আপনার চিন্তা করতে হবে না, আপনার মেয়ের জন্য আপনার চিন্তা করতে হবে না। সেক্রেটারি স্যার কিছুক্ষণ আগে বললেন যে একটা ভালো মেয়ে যদি তৈরি করতে পারেন, সেই মেয়ের জন্য আপনার বিয়েতে ফোন দিতে হবে না, আপনার মেয়ের জন্য আপনাকে এলআইসি করতে হবে না, টাকা ফিক্সড ডিপোজিট টাকা দিয়ে মেয়ের জন্য আপনি ল্যান্ড কিনছেন, জমি কিনছেন, ওই টাকাটা মেয়ের ক্যারিয়ার তৈরি করার জন্য ইনভেস্ট করুন। ওই মেয়েটা যখন একটা এমবিবিএস গাইনোকোলজিস্ট হয়ে যাবে, একটা ডাক্তার হয়ে যাবে, আপনার ওই মেয়েকে বিনা পয়সায় বিয়ে করে নিয়ে যাবে যে কোনো একটা ছেলে, তাকে ফোন লাগবে না। তাহলে চিন্তা করবেন, যে টাকাটা আপনি মেয়ের জন্য জমি জমাচ্ছেন, ওটা ভুল রাস্তায় জমাচ্ছেন। একটা জিনিস জেনে রাখবেন, উপরওয়ালা যদি চাই তাহলে ওই টাকা আপনাকে সারা জীবন জমিয়ে যেতে হবে, আপনি মেয়েকে খুশি করতে পারবেন না। টাকা মেয়েকে সারা জীবন আপনি দিয়ে যাবেন, মেয়েকে খুশি করতে পারবেন না, জামাইকে খুশি করতে পারবেন না। ওদের জামাই মেয়েকে খুশি করতে হলে আগে মেয়ের ক্যারিয়ার তৈরি করুন, উপরওয়ালা আপনাকে হেল্প করবে। আর আল্লাহর কাছে ওই সেজদাতে লুটিয়ে দোয়া করুন যে আল্লাহ তুমি আমার ছেলেকে বা আমার মেয়েকে তুমি ভালো মানুষ বানিয়ে দিও। অবশ্যই আল্লাহ শুনবে। আমি আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিও। আর এই ইকরা মিশনের যে টার্গেট, সেই টার্গেটটা তাদের সেই টার্গেট পৌঁছে দিও। আর এই মিশনে যত ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে সবাইকে তাদের টার্গেট ফুলফিল করে দিও, তারা যেন তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম।